স্বাগতম অনলাইন ক্লাসে নবকুমার ইনস্টিটিউশন ডক্টর ফজলুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। আমি প্রভাষক আব্দুল মজিদ। আমি তোমাদের ইতিহাস পড়াবো। আজকে ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে প্রথম পত্রের প্রথম ক্লাসটা এখনো ইউটিউবে আসে না, দ্রুত বেশি যাবে বলে আমি আশা করতেছি। প্রথম পত্রের প্রথম ক্লাসের শিরোনাম ছিল, অবশ্যই প্রথম অধ্যায় থেকে ছিল। প্রথম অধ্যায়ের শিরোনাম ছিল উপমহাদেশে ইউরোপীয়দের আগমন। উপমহাদেশ বলতে আমাদের ভারতবর্ষটাকে ইঙ্গিত করা হচ্ছে, যেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য পার্শ্ববর্তী কিছু অংশ ছিল এক সময়ে, এটাকে উপমহাদেশ ইঙ্গিত করা হচ্ছে। আর ইউরোপীয় বলতে তোমরা জানো যে ইউরোপ মহাদেশকে মূলত বলা হচ্ছে। এই ইউরোপীয়রা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কেন ভারতবর্ষে এসেছিল সেটা নিয়ে আলোচনা। আর আলোচনার প্রথমে যেটা বলা হচ্ছিল কারা কারা আসছিল, কোন কোন প্রয়োজনে আসছিল। আমি প্রথম ক্লাসটাতে কিছুটা ছক আঁকিয়ে কিংবা মানচিত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। ওখানে মূলত বলা হয়েছিল যে আটলান্টিক মহাসাগর এর পাদদেশে যে ইউরোপ মহাদেশের অবস্থান, সেই ইউরোপ মহাদেশ তারা বলতে গেলে আফ্রিকা মহাদেশের নিচ মানে শেষের যে অংশটা যেগুলো বলা হয় মানচিত্রের উত্তম সমদ্বীপ, এই অঞ্চলটা অতিক্রম করে ভারত অঞ্চলে আসার চেষ্টা করে বা ভারত উপমহাদেশে আসার চেষ্টা করে। তিনটি কারণে মূলত, অনেকগুলো কারণ থাকলে মূলত প্রধান তিনটি কারণ ছিল। একটা হলো ভারতবর্ষে ইউরোপীয়দের আসা বা আগমনের আগে থেকেই আরবীয়রা এই অঞ্চলে একচেটিয়া বাণিজ্য করত। তাদের একচেটিয়া বাণিজ্যের কর্তৃত্ব খর্ব করার জন্য কিংবা সেটাকে নষ্ট করার জন্য ইউরোপের অভিযোগ ছিল। দ্বিতীয়ত হলো যে সেই সময় অর্থাৎ রেনেসাঁ পরবর্তী সময়টাতে বলতে গেলে ইউরোপীয়দের মধ্যে যে নতুন কি আবিষ্কার করার একটা আকাঙ্ক্ষা কিংবা তাদের মধ্যে বাসনা, সেই বাসনা বা আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে তারা নতুন নতুন দেশ স্থান আবিষ্কার করতে অগ্রগতি মানে তারা অগ্রগতি পালন করছিল। আরেকটা কারণ যেটা হলো ভারতবর্ষের অতি প্রয়োজনীয় কিছু দ্রব্য, তার মধ্যে মসলিন শাড়ি, মশলা, হাতের দাঁত সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো পৃথিবীর ছিল অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয় পণ্যগুলো তারা ভারতবর্ষ থেকে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। একটা সময় বলছিলাম যে 1453 সালে ভূমধ্য সাগরের অঞ্চলটাতে মূলত কনস্টান্টিনোপল পতন হওয়ার পরে যেটা তুর্কি বা তুরস্ক অটোমান তুর্কিতে হতে যাওয়ার ফলে এই পথটা বন্ধ হয়ে যায়। এই কারণে তার বিকল্প পথ অনুসন্ধানে অগ্রসর হতে থাকে। একটা পর্যায়ে আমরা যদি দেখি এর ধারাবাহিকতায় প্রথমে দেখব যে 1487 সালে 1400 ফ্রান্সিস de Almeida নামে একজন পর্তুগিজ নাবিক, তিনি উত্তম সমতলে ঘুরে চলে যান। এখান থেকে তিনি ফিরে চলে যান। এর পরবর্তীতে যিনি আসেন তিনি রানী ইসাবেলার নির্দেশে যিনি আসেন। আমরা জানি যে 1494 সালে কলম্বাস ভারতবর্ষে আসার নাম করে কিংবা ভারতবর্ষে আসতে চেয়ে তিনি অলরেডি ইংরেজি আবিষ্কার করে ফেলেন। এর একটা মজার কাহিনী আছে। তিনি ভারতবর্ষ মনে করে আমেরিকা পৌঁছে যান। এই কারণে আমরা এখন জানি যে রেড ইন্ডিয়ান বলা হয়। এটা একটু অন্য ক্লাসে তোমাদেরকে ডিটেলস বলার চেষ্টা করবো। আজকে আলোচনা না করে আমি তোমাদেরকে বললাম যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা আসলো এবং শেষ ক্ষেত্রে সর্বশেষ পর্যায়ে গিয়ে যিনি সফল হলেন তিনি হলেন ভাস্কো দা গামা। তিনি পর্তুগিজ নাবিক। 1498 সালে 27 মে, এই সালটা একটু মনে রাখার দরকার আছে তোমাদের। 1498 সালের 27 মে, এই সালটাতে খ্রিস্টাব্দে যদি আমরা বলি, এই সালটা একটু মনে রাখার চেষ্টা করবা। সামনে তোমাদের দূরচিত অনেক বড়, সবাই দোয়া করি আমরা যেন অবস্থাটা কাটিয়ে উঠি। ইনশাআল্লাহ তোমরা ক্লাসে নিয়মিত হলে সামনে তোমাদের উল্লেখ করতে হবে বলে আমি মনে করি না। একটু ক্লাসে মনোযোগী হলে সালটা তোমাদের খুব সহজে মনে থাকবে বলে আমি মনে করি, এবং সেই চেষ্টাটা করা হবে তোমাদের কীভাবে মনে থাকবে। যাই হোক, এই পর্যায়ে আমরা জানবো। তাহলে আগের দুটি ঘটনা আমরা দেখলাম যে 1487 সালে একবার, 1494 সালে একবার, সর্বোচ্চ 1498 সালে যে ব্যক্তি সফল হন তিনি হলেন ভাস্কো দা গামা। আমি একটু লিখে দিচ্ছি, ভাস্কো দা গামা। আমরা অনেক আগেও নাম শুনছি, কিন্তু নামটা একটু আমাদের মতো নাম না, ভাস্কো দা গামা। এই ব্যক্তি এক্ষেত্রে সফল হন। ভাস্কো দা গামা তিনি পর্তুগিজ নাবিক। এই পর্তুগিজ নাবিক 1498 সালে 27 মে, আবারও বলতেছি
পরীক্ষাতে তোমাদের মেয়ে সালটা মনে রাখলেই বা লিখতে পারলেই হবে। তাই একটা না লিখলেও সমস্যা খুব ভয় বলে মনে হয় না, যারা লিখতে পারবে তারা লিখবা, সেক্ষেত্রে সমস্যা নেই। তিনি সফল হলেন, তিনি এসে ভারতের কালিকট বন্দরে তিনি অবতরণ করলেন। সেখানকার স্থানীয় রাজা জামরিক তাকে আতিথ্যতা দিলেন কিংবা তাকে অভ্যর্থনা সহ গ্রহণ করলেন। তিনি ভারতবর্ষে এসে এই অঞ্চলে দেখলেন যে আগে থেকে আরবীয়রা এই অঞ্চলে একছত্র বাণিজ্য করতো, তাদের বাণিজ্যের সাথে তাদের মতের একবার বিরোধ হয়ে যায়। সেই ক্ষেত্রে তিনি একটা পর্যায়ে উপমহাদেশ ত্যাগ করলেন এবং ত্যাগ করার পূর্বে তিনি যে জিনিসটা উপলব্ধি করলেন সেটা হল ভারতবর্ষের রাজনৈতিক বর্গদের, যারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের অঞ্চলপ্রধান কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্বলতা ছিল প্রখর। তিনি এটা খেয়াল করে চলে গেলেন এবং পরবর্তীতে তিনি আবার আসলেন 1502 সালে, ঠিক এর 4 বছর পরেই তিনি আসলেন। এসে তিনি কোচিনে তাদের বাণিজ্য স্থাপন করলেন। এর পরবর্তীতে পরের যে ব্যক্তিগুলো ছিলেন সেই ব্যক্তিগুলো মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন, তার নাম হলেন ফ্রান্সিস ডি আলমিরা। এই ব্যক্তি ছিলেন পর্তুগিজের প্রথম গভর্নর। এই পর্তুগিজ গভর্নর ছিলেন প্রথম গভর্নর ফ্রান্সিস ডি আলমিরা। এই ব্যক্তি এরপরে যারা আসেন তার পূর্বসূরিগুলো, অর্থাৎ পর্তুগিজ পরবর্তী যে প্রতিনিধি যারা আসেন তাদের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, আমরা জানি যে বাংলার সাতগঞ্জে, তারপরে এছাড়াও বিভিন্ন অঞ্চলে বলতে গেলে কোচিন, কালিকট, চোল, গোয়া, সিংহল এবং বঙ্গদেশে তাদের বাণিজ্য পরিবর্তন বা তাদের আধিপত্যতা বিস্তার করতে সক্ষম হন। পরবর্তীতেও তারা অন্যান্য অঞ্চলগুলোতে, বিশেষ করে আমরা যদি দেখি স্মৃতি বিস্মৃতির ঢাকা একটি গ্রন্থ, যে মোহাম্মদ মামুন লিখেছিলেন, সেই গ্রন্থ তিনি লিখেছিলেন যে 1832 খ্রিস্টাব্দেও ঢাকাতে পর্তুগিজদের প্রায় 41টি বাড়ি ছিল অবশিষ্ট। যাই হোক, এর দ্বারা প্রমাণ পাওয়া যায় যে এই অঞ্চলেও তাদের বসবাস ছিল বা তারা এসেছিল। আর পরবর্তী ঘটনাগুলো দেখবো যে পর্তুগিজরা যে অঞ্চলে এসে তারা আধিপত্য বিস্তার করলো এবং আধিপত্য বিস্তার করার পরবর্তী সময়টা কি হলো, পরবর্তী সময় বলতে গেলে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে পর্তুগিজের অঞ্চল থেকে পতনের বেশ কয়েকটি কারণ আছে। এই কারণগুলো অন্যতম যেটা দেওয়া নয় সেটা হলো ধর্মীয় অসহিষ্ণুতা। ধর্মীয় অসহিষ্ণুতা, পর্তুগিজরা মূলত খ্রিস্টান ধর্মে ছিলেন। তারা এই অঞ্চলের লোকজনদেরকে তাদের ধর্ম দীক্ষিত করার জন্য তারা কি করতেন, জোর করতেন কিংবা শিশুদের অপহরণ করে জোর করে নিজে তাদের ধর্মে দীক্ষিত করতেন। এই সমস্ত কর্মকাণ্ড এই অঞ্চলের লোকজনরা মেনে নিতে পারত। এছাড়া আরও যে কারণগুলো ছিল সেইগুলো কারণগুলো হলো তাদের পর্তুগিজ সরকার একটা পর্যায়ে গিয়ে তাদের কোম্পানিকে কিংবা তাদের প্রতিষ্ঠানকে যে ধরনের আর্থিক সাপোর্ট কিংবা সমর্থন দেওয়ার দরকার ছিল সেটাও তারা দিতে পারেনি। এই কারণে তাদের সেই পরিকল্পনা কিংবা তাদের সেই অগ্রযাত্রাটা ব্যাহত হয়ে যায়। এছাড়াও পর্তুগিজ যে ব্যক্তিগুলো ছিলেন তারা ছিলেন প্রচণ্ড, পর্তুগিজ যে কর্মকর্তা যারা ছিলেন কোম্পানি, তারা ছিলেন প্রচণ্ড দুর্নীতিপরায়ণ এবং অত্যাচারী। এই প্রচণ্ড দুর্নীতিপরায়ণ অত্যাচারী হওয়ার কারণে তাদের সাংগঠনিক যে ভিত্তিটা সেটা কিন্তু নড়বড় হয়ে যায়। এছাড়াও তাদের অত্যাচার অপরাধ ছিল অনেক বেশি। আমরা জানি যে সে সময়ে মমতাজ মহলের দুজন পরিচারিকাকে তারা অপহরণ করেন এবং বিভিন্ন অত্যাচারমূলক কর্মকাণ্ড করেন। এছাড়া আমরা জানি যে ফ্রান্স এবং পর্তুগাল একবার ইংল্যান্ডের সাথে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে ফ্রান্স এবং পর্তুগাল মারাত্মকভাবে পরাজিত হওয়ার পর তাদের অর্থনৈতিক ভিত্তি ভেঙে যায়। সর্বোপরি যে কথাটা বলতে হয় যে ব্যক্তি এখানে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয় সেটা হলো আলবুকার্ক নামক পর্তুগিজ প্রতিনিধি ছিলেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি দক্ষ। তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ভারতবর্ষের রাজনৈতিক দুর্বলতার সুযোগে ভারতবর্ষকে তাদের উপনিবেশ কিংবা তাদের নিয়ন্ত্রণে আনার জন্য স্বপ্ন দেখেছিলেন। তার রাজনৈতিক দূরদর্শিতা এবং কূটনৈতিক জ্ঞান ছিলেন অত্যাধিক বেশি এবং তার মাধ্যমে পর্তুগিজ সরকার এই অঞ্চলে, ভারতবর্ষের এই অঞ্চলটাতে যে পর্তুগিজ আধিপত্য কিংবা সাম্রাজ্য প্রতিষ্ঠান তারা সফলতা দেখে। সর্বোপরি যে কথাটা বললাম যে এর পরবর্তী সময়গুলোতে এই আলবুকার্ক নামক যিনি ব্যক্তি, তাহলে পর্তুগিজের সর্বশ্রেষ্ঠ গভর্নরের নাম হলো আলবুকার্ক। এই ব্যক্তি মূলত
ছিলেন অত্যন্ত চৌখস রাজনৈতিক এবং কূটনৈতিক। এর মতো পরবর্তীতে কোনো আর পর্তুগিজ গভর্নর পর্তুগিজ সরকার এই অঞ্চলে প্রেরণ করতে ব্যর্থ হয়। মূলত এই কারণে তাদের সাংগঠনিক কর্মকাণ্ডটা সেই রকম বা আশানুরূপ অগ্রসর হয়নি। এই উল্লেখযোগ্য কারণগুলোর পরিপ্রেক্ষিতে মূলত পর্তুগিজের শাসনের একটা পর্যায়ে গিয়ে কি হয়ে যায়, তাদের শাসনের অবসান ঘটে। আমি এই ক্লাসটা বেশি লেন্থি করতেছি না, একটাই কারণে প্রথম ক্লাসটাতে তোমাদের কনসেপ্ট পুরোপুরি নেওয়ার পরে আমি দ্বিতীয় ক্লাসে দিতে চেয়েছিলাম। তো অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রথম ক্লাসটা এখন অনলাইন হয়নি। প্রথম ক্লাসটা অনলাইন হলে তোমাদের জন্য একটু সহজ হয়ে যেত আর দ্বিতীয় ক্লাসটা। আর ক্লাসের সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তোমাদের বই সম্পর্কে আমি ক্লাস করতে বলছিলাম বিগত ক্লাসে, যে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো বই তোমরা দুজন লেখকের একজন আব্দুল্লাহ চৌধুরী, দেলোয়ার হোসেন বই তোমরা কিনবা। আর এছাড়াও প্রয়োজনীয় তোমরা কিছু সমস্যা থেকে তোমরা ফোনে যোগাযোগ করবা। আর প্রয়োজনে যদি মনে করো ছবি প্রয়োজন মনে করো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজন তথ্য জানতে পারবা। আর প্রথম ক্লাসটা অবশ্যই দেখবো, তারপরে এই ক্লাসটা দেখে যতটুকু বই পাশে বই কিনে দেখার চেষ্টা করবো, অবশ্যই তোমরা কিছু না কিছু